আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অনিবার্য চরিত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের আলোচনায় সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকার প্রত্যয়। ৭১-এর গণহত্যার দায় পাকিস্তান আজও অস্বীকার করে, বলছে ভারত। ন্যায় বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থনের ঘোষণা। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ ৫ জন নিহত, সবাই একই পরিবারের বলে ধারণা করছে পুলিশ। লোকজনকে দ্রুত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এলাকা ছাড়তে বলল আইআরজিসি। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্রদের জাহাজও পার না হতে দেওয়ার ঘোষণা। চট্টগ্রাম ও মৌলভীবাজার থেকে ৩৬,০০০ লিটার ডিজেল এবং এলপিজি গ্যাস জব্দ। জ্বালানি সংকটের জন্য দুর্নীতি ও কালোবাজারিকে দায়ী করলেন জ্বালানি মন্ত্রী। এবং বৈশ্বিক স্থিতিশীলতায় বিশ্বাসযোগ্য স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ তুরস্ক সম্মেলনে। শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে তথ্যমন্ত্রীর আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনায় সমাজের একটি অংশ নয় বরং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। চক্রমালিথার রিপোর্ট। দীর্ঘ ২ দশক পর সরকারের থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা। আবার প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা দিবসের আলোচনায় তারেক রহমানের প্রথম অংশগ্রহণ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবসের পরদিন শুক্রবার বিকেলের আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর আলোচনায় অংশ নেন। মঞ্চে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকৃতি নয়, স্বজনপ্রীতি নয়, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সুতরাং আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না। নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। এবারের স্বাধীনতা দিবসে সবার জন্য অঙ্গীকারের কথা বলেন তারেক রহমান। সমাজের একটি অংশ নয় বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব, এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আসুন আমরা প্রত্যেকে একসাথে সহাবস্থানের মাধ্যমে প্রত্যেকে খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। বক্তৃতা শেষে সবার সাথে কুশল বিনিময়ের পর চলে যাওয়ার সময় মাইক্রোফোন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আবার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। কালকে পল্টন অফিসে যাব আমি, ওখানে দেখতে চাই। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ৭১-এর গণহত্যা এখনও অস্বীকার করে পাকিস্তান। নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ন্যায় বিচারের জন্য বাংলাদেশের পাশে থাকবে ভারত। ১৯৭১ সালের অপারেশন সার্চলাইটের গণহত্যা ও নৃশংসতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, গণহত্যায় লাখ লাখ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং নারীদের ওপর নির্যাতন করা হয়েছিল। সেই বর্বরতার ফলে লক্ষাধিক মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে জয়সওয়াল বলেন, তারা ন্যায় বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থন করেন। Operation Searchlight in 1971, the genocide involved systematic and targeted killing of millions of Bangladeshi people, innocent people, and mass sexual violence against women. It also forced millions of Bangladeshi people out of their country. They came to India as refugees. These atrocities, needless to say, it shook the conscience of the world at large. Pakistan, however, remains in denial to this very day of its crimes. We support Bangladesh in its desire for justice. টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধলাটেঙ্গরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমেছিল। এ সময় ওই বাসের কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসলে ট্রেনে কাটা পড়েন তারা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বুধবার পদ্মা নদীতে বাস পড়ে নিখোঁজদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। সাময়িকভাবে স্থগিত রাখার পর শুক্রবার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা অভিযান শুরু করে। রাতে বিরতি দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বাসটির নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা স্পিড বোট নিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে ভাসমান মৃতদেহ দেখলে দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর জন্য শুক্রবার দিনভর প্রচার চালিয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এ পর্যায়ে রয়েছে ইরান যুদ্ধের ২৮তম দিন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের ওপর হামলা চালানো হবে বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি তাদের মিত্রদের জাহাজ ও হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না বলে জানিয়েছে IRGC। ইসরায়েলের হামলায় ইরানের কুম শহরের আবাসিক এলাকায় 18 জন নিহত ও 10 জন আহত হয়েছে। হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। শিহাব খান দিগন্ত রিপোর্ট। হরমুজ প্রণালী সহ জ্বালানি ও গ্যাস ক্ষেত্রে হামলা পাল্টা হামলা নিয়ে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার মাত্রা আরও বহুগুণ বেড়েছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইরানের অনুরোধে তিনি তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে ধ্বংসের সময়সীমা আরও 10 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে, তবে এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে ইরান। তবে জ্বালানি কেন্দ্রে হামলার বিষয়ে ট্রাম্পের ঘোষণায় ইরানের প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগে তেহরান বলেছিল, তারা যুদ্ধবিরতির শর্তগুলোর বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের কুম শহরে আবাসিক এলাকায় 18 জন নিহত ও 10 জন আহত হয়েছে। দখলদার বাহিনী মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও সমুদ্রখনি লক্ষ্য করে হামলাও চালিয়েছে। ইরানে হামলা আরও জোরদার করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
ইরানও পাল্টা জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সৌদি আরবের পূর্ব অঞ্চলীয় মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক জাহাজ ও জ্বালানি ট্যাঙ্কে হামলার দাবি করেছে তারা। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তর অঞ্চলের নাহারিয়ায় একাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সাহায্য করছে বলে মন্তব্য করেছেন জার্মানি পররাষ্ট্রমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত হতে পারে বলে সতর্ক করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। বলেছেন, তাদের কাছে যে তথ্য আছে তা থেকে ধারণা করা যাচ্ছে যুদ্ধ থামার কোনো সম্ভাবনা তো নেই, বরং সংঘাত আরও বাড়বে। শিয়াব খান দিগন্ত, চ্যানেল আই। চট্টগ্রামের পতেঙ্গায় ৬,০০০ লিটার ডিজেল জব্দ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডার গ্যাস মজুদের অভিযোগে জরিমানা করা হয়েছে। পতেঙ্গা থেকে ৬,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। ৩০টি ড্রামে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছিল। পতেঙ্গার ঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযানে ৬,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডার গ্যাস মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও ২৯,৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়। এদিকে জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করেছে সরকার। অবৈধ মজুতদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য আসছে পুরস্কারের ঘোষণা। সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের অনুরোধ জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, যুদ্ধের কারণে মানুষ তেল মজুত করায় একদিনের তেল ২ ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে তিনি বলেন, তেল সরবরাহ স্বাভাবিক আছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা মনিটরিং করছেন। হঠাৎ করে সংকট তৈরি হওয়ার পেছনে দুর্নীতি আছে এবং ব্ল্যাক মার্কেটিং হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সে সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট কর্মকর্তারা ছিলেন। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এইটা জনগণের কাছে আমার আবেদন থাকবে যে ওনারা যেন নিজেরা এটাকে দেখেন এবং কন্ট্রোল করেন। শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ ও স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব আরোপ করেছেন তিনি। তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট স্টার্টকমে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ এবং কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান। Power of communication, it gives power to the manipulator. We have to change it, that this power should be controlled. The section for humanity and section for the global order. And for that reason, this initiative by the Turkish government, I must have ইসির সবশেষ ভোটার তালিকায় গড়মিল আছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তাই ভুলে ভরা পুরনো ভোটার তালিকা নয়, নতুন ভোটার তালিকায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি পোস্টাল ব্যালটের বিপক্ষে বলেও জানান তিনি। শিগগিরই এ নিয়ে ইসিকে চিঠি পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, 18 মাসের লুটপাটে দক্ষিণ সিটির রাজকোষ প্রায় শূন্য। সময় ইসলামের রিপোর্ট। বাংলাদেশে মোট সিটি কর্পোরেশন 12টি। 2011 সালের 29শে নভেম্বর 129 বর্গ কিলোমিটারের একক ঢাকা সিটি কর্পোরেশনকে 2 অংশে ভাগ করা হয়। 2020 সালের ভোটার তালিকা অনুযায়ী 2 সিটির ভোটার 54 লাখের বেশি। নির্বাচনী আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 6 মাসের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। ঢাকা 2 সিটির সর্বশেষ ভোট হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর ইসি জানিয়েছিল জুনে হবে ঢাকার 2 সিটির ভোট। তবে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলছেন, পুরনো নয়, নতুন ভোটার তালিকাতেই হতে হবে নির্বাচন। জাতীয় নির্বাচনের মধ্যে আমরা যে দেখলাম যে ভোটার তালিকায় অনেক ভুল ত্রুটি, অনেক পক্ষপাতিত্ব করা হয়েছে। তো
তো সেগুলোকে ঠিক করা দরকার। যেমন অনেক জায়গায় অনেক হোল্ডিং নাম্বার আসলে হোল্ডিং নাম্বার এক্সিস্ট করে না, কিন্তু ভোটার তালিকায় হোল্ডিং নাম্বার দিয়ে নাম্বার তারা ভোটার লিস্ট পর্যন্ত করে ফেলছে। আবার অনেক জায়গায় হাউস হোল্ডার যে আছে বাড়ির মালিক সে নিজে জানে না, কিন্তু তার হোল্ডিং নাম্বারের মধ্যে 50টা 100টা ভোট উঠে আসছে। অর্থাৎ এই ধরনের যে এইগুলো আছে, এর জন্য মনে করি যে আসলে এটা ফ্রেশ একটা ভোটার তালিকা হওয়া দরকার। 5 আগস্টের পর 2 সিটিতে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তী সরকার। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর বিএনপি নতুন করে 12টি সিটিতে প্রশাসক নিয়োগ দেয়। দক্ষিণের প্রশাসক জানান, স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালটের বিপক্ষে তারা। তিনি জানান, বিগত সময়ে সিটি কর্পোরেশনগুলোতে লুটপাট চলেছে। বাজেট না থাকায় বর্ষা মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখায় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। পূর্ণ তো নাই, শূন্যই অনেকটা। এই জন্য আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমরা একটা থোক বরাদ্দ চাই, এবং বিশ্বাস করবেন না আসলে মানে রাজস্ব ইনকাম এমনভাবে ডাউন করে ফেলছে এটা, তারা শুধু এখান থেকে লুটপাট করার সাক করার চেষ্টা করেছে। কোস্টাল ব্যালটের ব্যাপারে জাতীয় নির্বাচনের সময় আমাদের আপত্তি ছিল, লোকাল নির্বাচনে সেটা হওয়া উচিত না। ভোটের মধ্য দিয়ে দ্রুত জনতার প্রতিনিধি হিসেবে কাজ করার স্বস্তিটুকু পেতে চাইছেন আব্দুস সালাম। এলাকার সাথে আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে এলেন অভিনেত্রী ও প্রযোজক চিত্রা জহির। চ্যানেল আই এর বিশেষ অনুষ্ঠান অনেক সাধের ময়নায় তার জীবনের নানা গল্প বলেছেন অভিনেত্রী চিত্রা জহির। বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে 28শে মার্চ বিকেল 5:20। সুলতানা হিমুর রিপোর্ট। সময়টা 1960 সাল। এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকায় চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা চিত্রা জহির, যার ঝুলিতে রয়েছে আজান, তোমার আমার, শাদি, রাজা এলো শহরে, বন্ধন, গোধূলির প্রেমসহ বেশ কয়েকটি বাংলা এবং উর্দু চলচ্চিত্র। তার শুরুটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। বাংলা সিনেমায় প্রতিষ্ঠিত হবার পর অভিনয়ের সূত্র ধরেই পরিচালক কাজী জহিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গুণী এই অভিনেত্রী। এরপর চিত্রা ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেন নয়নতারা, ময়নামতি, অবুজ মন, চাষির মেয়ে, বধূ বিদায়, আমার স্বপ্ন সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র। তার বর্ণাঢ্য জীবনের নানা গল্প নিয়ে চ্যানেল আইতে আসছে বিশেষ অনুষ্ঠান অনেক সাধের ময়না। টেলিভিশনে অবশ্যই দেখা হলো আমার সঙ্গে, আমি আসছি, উনি গেছেন, তারপরে উনি করলেন চিত্তা প্রদর্শন। চিত্তা প্রদর্শন করার পর তারপরে উনি নয়নতারা করলেন তুমি কানে কানে বলো না। খ্যাতিমান সাংবাদিক আব্দুর রহমানের সাথে আলাপচারিতায় অনুষ্ঠানে ব্যক্তিজীবনের নানা জানা অজানা কথা বলেছেন অভিনেত্রী চিত্রা জহির। অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে আগামী 28শে মার্চ বিকেল 5:20। সুলতানা হিমু, চ্যানেল আই। এবার রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র শাহ শপথ গ্রহণ করেছেন। শুক্রবার তাকে শপথ বাক্য পাঠ করেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডাল। 5 মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি আরএসপি 275টি আসনের মধ্যে 182টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে। রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে 3 বছর দায়িত্ব পালনের পর শাহ আরএসপির সঙ্গে জোট বেঁধে প্রধানমন্ত্রী প্রার্থী হন। তার সমর্থকরা তাকে পরিবর্তনের প্রতীক এবং পুরনো রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতা থেকে বেরিয়ে আসার একটি নতুন পথ হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিয়মভিত্তিক শাসন ব্যবস্থার দিকে মনোযোগ দেবেন বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আবারও কমল স্বর্ণের দাম। 12ই মার্চ থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ 35,000 টাকা কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কম থাকায় দেশের বাজারের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 2,34,855 টাকা, 21 ক্যারেট 2,24,182 টাকা এবং 18 ক্যারেট 1,92,164 টাকা।
চট্টগ্রামে 24-এর গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ দিয়েছে আমরা বিএনপি পরিবার। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিশেষ এই উপহার তুলে দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সে সময় প্রধানমন্ত্রী, অতিরিক্ত প্রেস সচিব ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার হাতেও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। তার পড়াশোনা চালিয়ে যেতে মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকেও চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। সেই সময় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহেদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোহাম্মদ আবুল কাশেম, সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা, লিটন ও অনুরা ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, তাৎপর্য ও বর্তমান সরকারি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজেইউসি আলোচনা সভা করেছে। 25শে মার্চ কাল রাত্রি স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ঘোষণা তাৎপর্য নিয়ে সভায় আলোচনা করা হয়। শুক্রবার রাজধানীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা দেশে চলমান অর্থনীতি ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সহ নানা বিষয়ে আলোচনা করেন। বিজেইউসির সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেইউসির উপদেষ্টা মোহাম্মদ বশিরুজ্জামান খান, বিজেইউসির চেয়ারম্যান সাবির আহমেদ রনি, অশোক ধর, বিবিএন নিউজের শফিকুর রহমান, এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল ও অনুরা। এবার রয়েছে খেলার খবর। ফুটবলে না পারলেও আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ব্যাংককে এশিয়ান আর্চারি টুর্নামেন্টে ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ফাইনালে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শুরুর 2 সেটে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় সেটে ভিয়েতনাম ঘুরে দাঁড়ালেও জীবিত বাংলাদেশকে শেষ পর্যন্ত আটকাতে পারেনি। থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে 231-225 স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। কম্পাউন্ড বিভাগে সবশেষ 2021 সালে চীনের গুয়াংজুতে এশিয়া কাপের লেগ 1-এও রূপা পেয়েছিল বাংলাদেশ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অনিবার্য চরিত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের আলোচনায় সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকার প্রত্যয়। 71-এর গণহত্যার দায় পাকিস্তান আজও অস্বীকার করে, বলছে ভারত। ন্যায় বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থনের ঘোষণা। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ 5 জন নিহত, সবাই একই পরিবারের বলে ধারণা করছে পুলিশ। লোকজনকে দ্রুত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এলাকা ছাড়তে বলল আইআরজিসি। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্রদের জাহাজও পার না হতে দেওয়ার ঘোষণা। চট্টগ্রাম ও মৌলভীবাজার থেকে 36,000 লিটার ডিজেল এবং এলপিজি গ্যাস জব্দ। জ্বালানি সংকটের জন্য দুর্নীতি ও কালোবাজারিকে দায়ী করলেন জ্বালানি মন্ত্রী। এবং বৈশ্বিক স্থিতিশীলতায় বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ। তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে তথ্যমন্ত্রীর আহ্বান। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে।